আবার স্বাগত প্রযুক্তি বাংলাদেশ অনুষ্ঠানে। এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি মজুমদার জুয়েল। আজ 31শে জুলাই, মাসটির শেষ দিন হলেও সেই 24-এ কিন্তু এই মাসটি বিশ্বের দীর্ঘতম মাসের রূপ নেয়, যার শেষ 36 তারিখে। পতিত শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে পরিচিতি পায় 36 জুলাই নামে। অবশ্য 2 বছর না পেরোতেই জুলাইয়ের অর্জন নিয়ে উঠছে নানা প্রশ্ন। জুলাই নিয়ে রাজনীতির মাঠে পরস্পর বিরোধী বক্তব্যের শেষ নেই। কারো কারো বিরুদ্ধে আছে হাজারো প্রাণীর বিনিময়ে পাওয়া অর্জন নিয়ে ব্যবসার অভিযোগ। আজও আলাদা দুটি অনুষ্ঠানে বিএনপি এবং জামায়াতের শীর্ষ পর্যায়ের দুই নেতা জুলাই নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ করেছেন। এছাড়া জুলাইয়ের কৃতিত্ব নিয়ে নানা টানা হেঁচড়া তো আছেই, সঙ্গে 71 নিয়ে এখনও তোলা হয় প্রশ্ন। তাই আজ আলোচনার বিষয় 36 জুলাই তুমি কার। আমাদের সঙ্গে আলোচনায় অতিথি হিসেবে স্টুডিওতে আছেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি কাজী জিয়াউদ্দিন বাসিত এবং জাতীয় ছাত্রশক্তি সভাপতি জাহিদ আহসান। দুজনকে স্বাগত জানাই আজকে আমাদের স্টুডিওতে। 31শে জুলাই, যদিও আরও এই জুলাই শেষ হতে আরও 5 দিন সময় আছে, আলোচনাটা সেই জায়গাটাই নিতে চাই। জুলাই নিয়ে 2 বছর পরও এখনও কেন টানা হেঁচড়া চলে। জাহিদ আহসান, আপনাকে দিয়ে শুরু করি। জুলাইটা একটা পক্ষ দাবি করে আমাদের, মানে আমরা যদি জুলাই না করতাম তাহলে বিএনপি ক্ষমতায় আসতে পারতো না। ঠিক আছে, সবই ঠিক আছে, কিন্তু বিএনপি কি কখনোই ছিল না? ছাত্রদলকে আন্দোলনে ছিল না? ইভেন কি আমাদের যতটুকু তথ্য, তথাকথিত কিছু ছাত্রলীগের লোকজন ও আওয়ামী লীগের লোকজন, সাধারণ মানুষ সবাই তো আন্দোলনে যুক্ত হয়েছে, কিন্তু আমরা কেন, আমরাই একা কেন? জাহিদ হাসান, মানে এটা কি আমি কোথাও বা আপনাকে দিয়ে শুরু করতে চাই। না, আমি একটু বলতে চাই যে আপনি যেটা বললেন যে তারেক রহমান সাহেব বা বিএনপিকে বলা হয় যে যদি আমরা না করতাম, আমি আপনাকে কোট করছি, যদি আমরা না করতাম তাহলে তারেক রহমান সাহেব বা বিএনপি ক্ষমতা আসতে পারতো না। এটা আমাদের এন্ড থেকে বা আমরা কখন কোন প্রেক্ষিতে বলেছি সেটা গুরুত্বপূর্ণ। দ্বিতীয়ত, আমাদের এন্ড থেকে আমরা কখনোই বলি নাই যে বিএনপির যে 17 বছরের লড়াই সংগ্রাম, তাদের হাজারো নেতা কর্মীদের আত্মত্যাগ, গুম খুনের শিকার হয়েছেন তারা, এমনকি তাদের নেতাদেরকে মিথ্যা মামলায় ফাঁসিও দেওয়া হয়েছে, সেরকম নজিরও তো আছে। এর সঙ্গে অন্যান্য বিরোধী রাজনৈতিক দল সবাই নিজের সামর্থ্য অনুযায়ী 17 বছর লড়াইটা করেছে এবং তার একটা সর্বশেষ এন্ডিং হিসেবে জুলাই মাস আমাদের সামনে হাজির হয়েছে। এবং সেখানে শুধুমাত্র এই সকল রাজনৈতিক দল নয়, ছাত্ররা নয়, বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষ এসে একতাবদ্ধ হয়েছে। এবং আমরা দেখছিলাম যে একটা একটা করে গোষ্ঠী, কখনো ডাক্তাররা নেমে এসছেন, শ্রমিকরা এসছেন এবং শ্রমিকরা তো এখানে শহীদ হয়েছেন। ফলত এই আলোচনাটা আমি মনে করি মীমাংসিত আলোচনা, যে জুলাই মাস, জুলাইয়ের যে সংগ্রাম, গণ অভ্যুত্থানের যে সংগ্রাম, যে লড়াই, সেটা একক কারণা। তাহলে এখনো কেন বলা হয় যে একক কারণা? মানে আবার একটা পক্ষ বলে আমি তো মনে করি আপনি যে জায়গা থেকে প্রশ্নটা শুরু করেছেন এটা মীমাংসিত আলোচনা। আমাদের অন্য কিছু নিয়ে আলোচনা করলে আমাদের টাইমটা মেবি কাজে লাগবে। আমি মনে করি এটা মীমাংসিত আলোচনা, যে এখানে ছাত্রদলের একজন আছেন, শিবিরের লোকদের সাথে তো আমাদের আলোচনা হয় সবার। আমি মনে করি এটা মীমাংসিত। এটা ছাত্রদলের ওনারাও কখনো অস্বীকার করবেন না, আমরাও করি না, শিবির জামাতের যারা আছেন তারাও করেন না, বামপন্থীরাও করেন না, যে একক কারো, একক বিএনপি করেছে, একক জামাত করেছে, একক আমরা করেছি, এটা না, এটা সবাই করেছেন। এটা মীমাংসিত ডিবেট আমি মনে করি। জিয়াউদ্দিন বাসিত কি তাই মনে করেন? অ্যাকচুয়ালি আমরা মনে করি যে সকল শ্রেণী পেশার মানুষের, এখানে কোনো রাজনৈতিক দলের একা কোনো রাজনৈতিক দলের না, এখানে ডাক্তার, ইঞ্জিনিয়ার, শ্রমিক, ইভেন রাস্তার যে ছেলে, স্ট্রিট চিলড্রেন যারা আছে তারাও ফাইট করেছিল আমাদের সাথে, সম্মুখ সারিতে থেকে শহীদ হয়েছে, আমি তাদের লাশ বহন করেছি। কিন্তু আমার কথা হচ্ছে, আমার ভাই সহালোচক যে কথাটা বলেছে যে আরও ওনার দাবি করেন, কিন্তু ওনাদের বক্তব্যের মধ্যে ফুটে ওঠে যে ওনারাই একমাত্র জুলাইয়ের ধারক এবং বাহক এবং একমাত্র জুলাই। কেন আমি আপনাকে কিছু কোট করছি, নাহিদুল ইসলাম গতকালকে একটা বক্তব্য দিয়েছিল, সেখানে বলেছিল লন্ডন এবং শিলং থেকে সে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছে। লন্ডনে কি করেছে, কেন গিয়েছে, কেন যেতে বাধ্য করা হয়েছে, এবং লন্ডনে গিয়ে 17 বছর উনি কি করেছেন জানতে হবে। উনি একটা বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল পরিচালনা করেছেন। এবং শিলংয়ে কেন গিয়েছে, গুম হওয়ার পরও ওনাকে ওখানে ফেলে রাখা হয়েছিল, উনি তো চলেই যেতে পারতো পৃথিবী থেকে, আল্লাহ হয়তো ওনাকে বাঁচিয়ে দিয়েছে। এই ধরনের বক্তব্য, এবং সার্জিস আলম কিছু বক্তব্য রাখে যে ইঁদুরের গর্ত থেকে ফিরে আসছে, এই ইঁদুরের গর্ত থেকে এসে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব, সেই বক্তব্যগুলো কেন? আরেকজন তো আসার বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে বড় বর্তমান সময়ে রাজনৈতিক শিষ্টাচার বোধ এবং অশালীন বক্তব্য দিয়ে রাজনৈতিক মাঠকে উত্তপ্ত করছে। কোন উদ্দেশ্য আছে? আমি নিশ্চিত ফ্যাসিস্টকে ফিরিয়ে আনার একটা উদ্দেশ্য আছে নিশ্চয়ই ওই বক্তব্য, না হলে একটা সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের পথে আমরা হাঁটছি। ওনাদের সেই জায়গায় সহযোগিতা না করে উস্কানিমূলক বক্তব্য দিয়ে ব্যক্তি আক্রমণ করে এবং যে রাজনৈতিক যে আচরণবিধি থাকা দরকার সেটাকে উপেক্ষা করে যে বক্তব্যগুলো প্রদান করে, এই বক্তব্যগুলো তো বোঝাই যাচ্ছে জুলাই শুধুই ওনাদের, কিন্তু এটা অমীমাংসিত না, মীমাংসিত সাবজেক্ট আমাদের পক্ষ থেকে, কিন্তু ওনারা এটাকে অমীমাংসিত করছে বারবার।
এটা আমরা বক্তব্যগুলো দেখছি। জাহিদ হাসান নিশ্চয়ই কিছু বলবেন। না না, কিন্তু কিছু মীমাংসিত কিছু নয়। বলার নাই। ব্যাপারটা হচ্ছে যে বাংলাদেশের সিটিং নির্বাচিত এমপিদের গাড়িতে হামলা হচ্ছে, গাড়ি ভাঙচুর করা হচ্ছে, এবং একটা ছেলের চোখের ভিতরে একটা চোখ নষ্ট হয়ে গেছে, আপনারা দেখছেন, এটা সবাই জানে বাংলাদেশের। এবং আরও আহত যারা হয়েছেন তা তো আছেন। এরপরে মানে উনি এই কথা বললেন, এটা এড়ায় গেলেন, এর পরের জিনিসটা টানছেন যে নাহিদ ইসলাম কী বলেছেন, সাদিস আলম কী বলেছেন। লজ্জা লাগা উচিত তো না, ওনার তো এই কথা বলাই উচিত না যে গতকালকের বক্তব্যে নাহিদ ইসলাম কী বলছেন। তার আগের দিন তার দলের লোকদেরকে পেটানো হয়েছে। ছেলেটার চোখের দেখবে না ভাই, ওর বয়স 19 বছর, ও আল্লাহ ওকে যতদিন বাঁচার একমাত্র এই ট্রমা নিয়ে বাঁচবে, ও কখনো চোখে দেখতে পারবে না, ওর লাইফের সকল স্বপ্ন ধ্বংস হয়ে গেছে। মানে ওনার সেদিনের রিগ্রেট নাই। একজন মুখ দিয়ে কথা বলছে, কথা আমি আপনাকে আজকে 2টা গালি দিতে পারি, সে মানে আমি কেন গালি দিবেন? আমি কিছু বলবো না সে আপনাকে। সে আমি ধরেন আপনি গালি দিলেন, আমি কিছু Exactly, বলবো না। আপনি আমাকে বলবেন, কিন্তু আপনি আমার চোখ ফাটাই ফেলবেন না, যদি গালি Exactly. গালাজটা ওই পর্যায়ে যায় তো Exactly. হাত তো উঠতেই পারে। বাংলাদেশে কোনো ল নাই, বাংলাদেশে আইনের শাসন নাই। মানে ব্যাপারটা হইতেছে যে নাহিদ ইসলাম কি বলেছেন, আফটার ইফেক্ট কি, সেই নিয়ে কথা বলছেন। ওনার তো আগে এখানে আজকে এসে ক্ষমা চাওয়া উচিত এই টিভির সামনে। না আমি শেষ করি, আমি আপনার টাইম কথা বলি, আমি শেষ করি। ওনার তো আজকে এই টক শোর শুরুতে সকল মানুষের সামনে ক্ষমা চাওয়া উচিত যে আমি আজকে টক শোতে বসেছি, বসার আগে ক্ষমা চাচ্ছি যে আলিফ, যে সেটা চোখটা ওনার দলের লোকেরা কে করেছে, এটা অলরেডি মিডিয়ায় চলে এসছে। দেখেছেন কত বড় মিথ্যা তো কথা। আপনি কে করেছে এখন নিজেই বলছে, না, মানে আবার বলতেছে আমি ক্ষমা চাইবো। আমি ছাত্র দল- অবশ্যই চাইবেন। আপনার জামালপুর জেলার সেক্রেটারি এবং কে করেছেন সেটা মিডিয়ায় আছে, ও তো ক্ষমা চাই শুরু করেছে যে আমার দলের গুন্ডারা, সন্ত্রাসীরা। আপনি এইভাবে আঙ্গুল নামিয়ে একটু কথা বলেন। ভদ্রতা, শালীনতা শিখেন, রাজনীতি শিষ্টাচারবোধ শিখেন। হোয়াট টাইপ অফ বিহেভিয়ার আপনি হোস্ট করেন, উনি চলে যান। না, না, আপনি কেন host করেন, আমি উনি এখানে host নিচ্ছি। করছে তো। ঠিক আছে, তো বলেন, আপনি ব্যাপারটা বলেন। হচ্ছে ওনাতে ক্ষমা চেয়ে আজকে টকে শুরু করা হচ্ছে যে আমার দলের সন্ত্রাসীরা একটা ছেলের চোখকে নষ্ট করে ফেলছে, ওটা ছোট ছেলে, 18-19 বছর বয়স। আমি এটা ক্ষমা চাই, এবং আমাদের এটা অফিসিয়ালি ক্ষমা চাওয়া উচিত ছিল, ক্ষমা কিন্তু চার নাই। এরপরে কে কি বলেছেন, জুলাই কার, এটা আমাদের সবার কিনা নাকি নির্দিষ্ট কারো, মীমাংসিত অমীমাংসিত, এই ডিবেটগুলো আমরা করতে পারতাম। এই সকল ডিবেটের চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে একটা ছেলে সারা জীবনের জন্য নিজের চোখ হারায় ফেলছে, ওর জীবনের অধিকাংশ ড্রিম ধ্বংস হয়ে গেছে। আমরা সবাই ড্রিম নিয়ে বাঁচি, স্বপ্ন নিয়ে বাঁচি। সুতরাং জুলাই কার, বিএনপির নাকি জামাতের নাকি এনসিপির, নাহিদ ইসলামের নাকি তারেক রহমান সাহেবের, কে লন্ডনে ছিল, কে শিলংয়ে ছিল, কে ঢাকায় ছিল, সব আলোচনা আমরা করতে পারবো, আচ্ছা আমরা করবো। কিন্তু আপনি কোনো কিছু কি এই যে নাহিদ ইসলামের বক্তব্যকে উনি কোট করলেন, কোট করার আগে তো ওরা বলা হয়েছিল যে নাহিদ ইসলাম এটা কেন বলেছেন তো গতকালকে সন্ধ্যায়, তার আগের সন্ধ্যায় তো একটা ছেলের চোখ কেড়ে নেওয়া হলো, কতগুলো মানুষের হাত পা ভেঙে ফেলা হলো। তো এনিওয়ে এগুলো নিয়ে আমি মনে করি যে আমি এইখান থেকে আমাদের এন্ড থেকে আমি বললাম, আমি মনে করি আমরা একাধিকবার এই কথা বিভিন্ন জায়গায় বলেছি যে বিএনপির লোকেরা নিশ্চয়ই ছিল, ছাত্র দলের ওয়াসিম তো সাক্ষাৎ শহীদ হয়েছেন, আরও অনেকেই হয়েছেন, ওদের তালিকাও আছে নিশ্চয়ই, সেই তালিকা প্রকাশও করেছেন। এর আগেও আমরা যদি জুলাই মাসের আগেও যাই, বিএনপির বহু নেতারা এই ঢাকা শহরে গুম হয়েছেন যে 13-14 সালে, 13-14 সালে যে 5 জানুয়ারি ইলেকশনের আগে। এরপরে তারেক রহমান সাহেবকে তো অন কাইন্ড অফ পরিবার থেকে তার ভাই মারা গেছেন, তার ছোট ভাই, তার মা দীর্ঘদিন অসুস্থ ছিলেন, তিনি মায়ের পাশে, ভাইয়ের পাশে থাকতে পারেন নাই, ভাইয়ের শেষ দেখা ভাইকে দেখতে পারেন নাই, এরকম পরিবারহীন করে রাখা হয়েছে। আরও বহু নেতাদের কথা আমরা জানি। সুতরাং এইগুলো আমি মনে করি আমার এন্ড থেকে যেটা একটা সেটেল ডিবেট যে জুলাই গণ অভ্যুত্থানে বাংলাদেশের সকল মানুষ টোকাই মারা গেছে 68 জন। আপনি ওদেরকে কোন রাজনৈতিক দলের কাতারে ফেলবেন, বিএনপির নাকি জামাতের নাকি আমাদের, ওইটা আপনি কোথাও ফেলতে পারবেন না। যে রিক্সা চালক মারা গেছে, যে ভ্যান চালক মারা গেছে, যে কলা বিক্রেতা মারা গেছে, ওরা আপনি কোন রাজনৈতিক দলে ফেলবেন? এরকম তো মারা গেছে 1400 মানুষ এনলিস্টেড। তো ব্যাপারটা হচ্ছে এদেরকে আপনি কোনো কাতারে ফেলতে পারবেন না জুলাই সভায়, এটা সেটেল ডিবেট। বরং আমাদের এই মুহূর্তে এসে আমরা যেই বাস্তবতা বসবাস করতেছি, আমাদের বরং এখন আলোচনা করা উচিত যে জুলাইয়ের পরে আমরা যে রাজনৈতিক পরিবর্তন, যে রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন চাচ্ছিলাম, সেইটা আসলে হয়েছে কিনা। আমি মনে করি এই মুহূর্তে কিন্তু ওই যে ধরেন নেতার বাড়ির সামনে গিয়ে নেতাকে গালি দেয়া, সেই বীর্য আব্বাস থেকে শুরু হয়েছে, এই পরশুদিন ঘটনা ঘটলো, এটা কি রাজনৈতিক পরিবর্তনের কোনো এক্স্যাক্টলি এই যে আপনি আলোচনায় এসেছেন এবার আসেন, ইশারা দেয়? এই যে আপনি আলোচনায় এসেছেন, ধরে নেন কোন একজন ব্যক্তি, সে বাংলাদেশের যে কেউ হতে পারে, সে যে কোনো দলের হতে পারে, তার কোনো একটা কথা যদি আপনার অপছন্দ হয়, বা সে যদি কাউকে গালিগালাজ করেন, আপনি যেটা বললেন যে কারো বাড়ির সামনে গিয়ে গালিগালাজ করেন, কারো নাম ধরে অশালীন বক্তব্য দেওয়া, এটার পরে আপনি কি করবেন তাহলে? দিস দ্য কোশ্চেন। ধরে নেন করলো কেউ একজন, এরপরে বাংলাদেশে আইন আছে, থানা আছে, পুলিশ আছে, কোর্ট আছে, আদালত আছে। আপনি সেইখানে আদালতের সম্মুখীন হবেন, দ্বারস্থ হবেন যে অমুক ব্যক্তি
অমুককে অবমাননা করেছেন, কোনো একজন ব্যক্তিকে, কোনো একজন নারীকে, কোনো একজন পুরুষকে, কোর্ট ডিসাইড করবে তার এটা কি অবমাননা কর নাকি অবমাননা কর না। যদি হয় তাহলে সেটার বিচার কি, মানে গায়ে হাত তুলতে পারবেন না, এই তো? এক্স্যাক্টলি। কিন্তু আপনি সেটার জন্য যখন আপনি গায়ে হাত তোলেন, সেটার জন্য যখন চোখ নষ্ট করে ফেলেন, সেটার জন্য যখন ভাঙচুর করেন, ইভেন আপনি দেখবেন ওই দিনকার ভিডিওতে একজন লোক মানে রেন্টেকারের যে গাড়ি, একজন ড্রাইভার, ও মাসে 20-30 হাজার টাকার জন্য পুরো মাস ধরে গাড়ি চালায়। ওর কি দোষ? ও তো এনসিপি করে না, জি। ও জাস্ট আমাদের গাড়ি ভাড়া চালায়। আমি এই একটু শেষ করি, এই জায়গাটা ক্যামেরাম্যান, আসবো, একটা ক্যামেরাম্যান ও মাসে 10-20 হাজার টাকার জন্য আমাদের ছবি তুলে দেয়। ও কি দোষ করছে? আমি বাসিদের জ্বর বস্তু ক্যামেরাগুলো কি দোষ করছে? ক্যামেরাগুলো চুরি করে নিয়ে গেছে। কাদের সাথে রাজনীতি করছে? নিশ্চয়ই আপনার উত্তর অবশ্যই আপনি দিবেন। আমি তো প্রথমে একটা কথা বলি, আমাদের বাংলাদেশের 5 আগস্ট পরবর্তীতে রাজনীতির যেই স্টাইল, সেটা হওয়া উচিত ছিল উদারনীতিতে, সেটা হওয়া উচিত ছিল গণতান্ত্রিক পন্থায়। কিন্তু আমার অত্যন্ত দুঃখজনক, এটার প্রুফ আপনি পেয়েছেন। এনসিপির ছাত্র সংগঠনের সভাপতি ওনার যেই অ্যাকশন, ওনার যে অসৌজন্যতাবোধ, একজন সহালোচকের সাথে আঙ্গুল তাড়িয়ে কথা বলার যেই পরিমাণ শিষ্টাচার বহির্ভূত অ্যাটিটিউড, জাস্ট আমার কাছে মনে হয়েছে যে এই যে রাজনৈতিক চর্চাটা লালন করে, আচরণবিধির প্রতি ওনাদের যে ওনার যে কথাবার্তা এবং গুজব কথাবার্তা, উনি তো গুজব ছড়িয়েছে এখানে বসে, একটা জাতীয় চ্যানেলে এসে বসেই গুজব ছড়িয়েছে। আমি ছাত্র দলের নেতা হলে আমার ক্ষমা চাওয়া উচিত কিসের জন্য? আলিফ নামের একজন স্টুডেন্টের চোখ হারিয়েছে বা একজন কর্মীর চোখ হারিয়েছে তার জন্য। আবার নিজেও বলেছে যে আর তদন্ত করে যে কারা চোখ নিয়েছে। আবার আমি আরেকটা কথা বলি, জাহিদুল ইসলাম, ছাত্র শিবিরের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম একটা স্ট্যাটাস দিয়েছে, আপনি হয়তো জেনে থাকবেন, যে এনসিপির যেই মৌলভীবাজার এবং হবিগঞ্জের ঘটনাকে মনে হচ্ছে সাজানো নাটক, এবং এই কারণ হচ্ছে ঝুলাইকে নিজেদের করে নেওয়ার জন্য, শিবিরকে উপেক্ষা করার জন্য বা জামাত ইসলামকে উপেক্ষা করার জন্য এরকম করে সে একটা স্ট্যাটাস সুন্দর করে দিয়েছে, সোশ্যাল মিডিয়াতে ইতিমধ্যে এসেছে। এই যে তাদের মিত্র শক্তি প্লাস হচ্ছে বর্তমান সময় মানে গত নির্বাচনে মিত্র শক্তি বা বড় দলের সাথে জোট করতে গিয়েছে, একটা জামাত ইসলামের সাথে এনসিপি জোট করে, সেই দলের ছাত্র সংগঠনের বক্তব্য ছিল এটা, দ্যাট মিনস দে অলওয়েজ ডুইং অ্যাক্টিং। আপনার রাজনীতিতে অ্যাক্টিংয়ের মধ্যে চলে না। আপনি রাজনীতিতে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাইবেন, সেটা যুক্তি তর্ক দিয়ে রাজনৈতিক শিষ্টাচার প্রদর্শন করে আপনি রাজনীতি করবেন। আপনি অশালীন বক্তব্য দিবেন, আপনি একজনের বাড়ির পাশে গিয়ে তাকে উল্টাপাল্টা কথা বলবেন, ব্যক্তি আক্রমণ করবেন, এই ধরনের রাজনীতি তো বাংলাদেশে হওয়ারই কথা ছিল না। সেটা করলে কারো মারা যায়, আপনি জাস্ট রিসন বলবেন। আমি কি বলেছি কে মেরেছে? আপনাকে প্রমাণ করতে হবে ছাত্র দলের ওই নেতা মেরেছে, আপনাকে প্রমাণ করতে হবে ছাত্র দলের নেতা মেরেছে, আমাকে মেরেছে না। আপনাকে একটা মানুষের তো মিথ্যা বলার লিমিট থাকা উচিত। আপনি আপনার বাড়িতে গিয়ে মানে আমার হবিগঞ্জের ওটা আমাদের এখন আমি মিথ্যা বলছি না, বলতে হবে যে এটা ছাত্র মারা নাই, স্পেসিফিক করতে হবে। ছাত্র জেলা সেক্রেটারি জামা ওই হবিগঞ্জের, এটা কালকে ফেসবুকে আসছে, আপনি ফেসবুক চালান না? আপনি ফেসবুক চালায় শিবিরের সাবেক সভাপতির পোস্ট দেখছেন, আপনি এটা দেখেন না যে হবিগঞ্জের জেলা সেক্রেটারি মারছে? আপনাকে স্পেসিফাই করতে হবে। হ্যাঁ, আমি তো জেলা সেক্রেটারির নাম বললাম, উনি ওর নাম নাজমুল হাসান, উনি আমি বললাম এখানে একটা সংঘর্ষে কাদের মধ্যে হয়েছে? এলাকার বিক্ষুব্ধ জনতার সাথে। সেখানে আপনি জানেন যে ওই অঞ্চলে একজন যে নেতা পাশ করেছে, সেই নেতাকে নিয়ে আপনি বাড়ির দরজায় গিয়ে উল্টাপাল্টা বক্তব্য দিবেন, অশালীন বক্তব্য দিবেন, অসহ্যনতাবোধ দেখাবেন এবং উস্কানি দিবেন আপনাদের সাধারণ মানুষ। এবং ওই জায়গায় তো জিকে ঘোষ সাহেব তো পুরো মাটিও মানুষের নেতা, এবং ওনার সাথে যেই প্রার্থী ছিল তার সাথে প্রায় 3 গুণ ব্যবধানে উনি জিতেছে। 3 গুণ ব্যবধানে মারা যায়। আমি দেখেছি মহিলারাও ঝাড়ু নিয়ে এসেছে, আপনি দেখেননি সেটা? আপনি ওইটা দেখেছেন ছাত্রদল মেরেছে, আন্দাজে একটা গুজব ছড়িয়ে যাচ্ছে, কিন্তু আপনি ওই মহিলারা ঝাড়ু নিয়ে এসে ওই মহিলার কোন দল করে আপনি কি সেটা বলতে পারবেন? ওখানে তো মাটিও মানুষের না, তাকে আপনি কি অসাধারণ উস্কানি দিবেন? কেন আপনাকে উস্কানি দিতে হবে? আপনার রাজনৈতিক কার্যক্রমে কি আপনার শিষ্টাচার থাকবে না? আপনি কথাবার্তার কি লাগা মানবে না? এই বাংলাদেশের যেই আগামী আমাদের আজকের টপিক প্রযুক্তি নেই বাংলাদেশ, খুব সুন্দর টপিক। আমরা কি আসলে বাংলাদেশের যত্ন নিচ্ছি? আমরা তো বাংলাদেশকে হুমকির মুখে ঠেলে দিচ্ছি। আমরা তো আবার যেই ফ্যাসিস্টরা পালিয়ে গেছে আপনাদের কারণে, আপনাদের অসহ্যনতামূলক আচরণের কারণে, বিনা উস্কানিতে আপনাদের উস্কানিমূলক বক্তব্যের কারণে আবারও ফ্যাসিস্টরা এই বাংলাদেশের রাজনীতি করার সুযোগ পাচ্ছে। এটাও হতে পারে আপনাদের এনসিপির ম্যাক্সিমাম দল ওই যে সার্জি সালামের বক্তব্য ছিল, আমার বঙ্গবন্ধু, আমার এটা, আমার সেটা, আমার শেখ হাসিনা, এরা তো আওয়ামী লীগের সাথে ছিল, এখন আওয়ামী লীগের বন্ধুদেরকে নিয়ে আসবে, তাই দেশকে অস্থিতিশীল করবে। এইটাও তো টার্গেট হতে পারে, এটা আমরা অ্যাজিউম করতে পারি না? তাহলে আপনারা বাংলাদেশকে এই প্রযত্নে বাংলাদেশের যত্ন নিতে শিখুন। আপনি একটা ছড়িয়ে দিবেন এবং সেটা বাস্তবায়ন করার চেষ্টা করবেন এবং আর্গুমেন্ট দিয়ে দেখিয়ে দিবেন, এটা বাস্তবায়ন করার সুযোগ নাই। ভাই তদন্ত হবে, মামলা করেন, মামলা আছে। আমাদের সরকার তো এমন না যে ফ্যাসিস্টের সময় যে কেউ মামলা করতে পারতো না, আপনাদের তো সেই সুযোগ আছে। এবং আপনারা
আমি দেখেছি একটা ভিডিওতে নাসিরউদ্দিন পাটোয়ারি নামের যে এনসিপির যুগ্ম আহ্বায়ক, মানে বাংলাদেশের অশালীন বক্তব্যের রাজনীতির হোতা যাকে বলা হয়, এবং সে সীমা লঙ্ঘনকারী, আমি মনে করি সেই সীমা লঙ্ঘনকারী একজন পুলিশকে ধাক্কা মারতেছে, আরে ইচ্ছে করে, মানে কেমন যেন একটা এখানে পুলিশ শত, আমি দেখেছি এই ধরনের রাজনীতি চলবে না বাংলাদেশে। আমরা ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ হয়েছে, দেশকে যত্ন নেওয়া মোটামুটি মানে অসৌজন্যমূলক কথা বলা, কাউকে উস্কানি দেয়া, এগুলো যদি নতুন বাংলাদেশের সংজ্ঞা হয়, সেটা আসলে সংজ্ঞা কিনা আমি এই আলোচনায় আসতে চাই জাহিদ হাসান এবং জিয়াউদ্দিন বাসিতের সঙ্গে একটা ছোট বিরতি নিচ্ছি। দর্শক আপনারা আমাদের সঙ্গে থাকবেন প্রযত্নে বাংলাদেশ অনুষ্ঠান থেকে ছেড়ে বিরতি। আমন্ত্রণ আরও একবার প্রযত্নে বাংলাদেশ অনুষ্ঠানের স্টুডিওতে আছেন জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি কাজী জিয়াউদ্দিন বাসিত এবং জাতীয় ছাত্র শক্তি সভাপতি জাহিদা হাসান। জাহিদা হাসান, অসৌজন্য, আপনাদের নেতাদের মুখে অসৌজন্যমূলক আচরণ নতুন বাংলাদেশের বার্তা দেয় কি? আচ্ছা, এইটা আমি প্রথমেই ক্লিয়ার করেছি যে আপনার কাছে কিংবা বাংলাদেশের যে কোনো মানুষের কাছে, বাংলাদেশের অন্য যে কোনো মানুষের আচরণ কথাবার্তা যদি অসংলগ্ন লাগে, অসৌজন্য লাগে, অবমাননাকর লাগে, অপমানজনক লাগে, সেটার জন্য বাংলাদেশে না কি লাগে সেটা বলছি না, করা উচিত মানে কি বলছেন সেটা বলছি। উচিত না, আমি তো সেটাই বলছি। আপনাদের মতো তরুণ নেতাদের কাছে আমি তো এটা বলে শুরু করেছি উচিত না, এরপরে যদি কেউ বলে ফেলে সেটা ইচ্ছায় অনিচ্ছায় হোক, সেটার জন্য বাংলাদেশে আইন আছে, থানা আদালত আছে। এটা আমি শুরুতে এটা দিয়ে শুরু করেছি। কোশ্চেনটা হয়েছে যেটা নিয়ে আলোচনা বা যেটা আমার মনে হয় কনসার্নের জায়গা, আপনার দ্বিমত থাকতে পারে কিংবা জিয়াউদ্দিন বাসিত ভাইয়েরও দ্বিমত থাকতে পারে, যে এরকম অসংলগ্ন কিংবা অসৌজন্য কথার দরুন আপনি একজনকে মারতে পারেন কিনা। আলোচনাটা এইখানে আমি আবারও বলতেছি, এটা ধরে নিয়ে আজকে আলোচনাটা আগাইতে হবে না। এটা আলোচনাটা করলে আপনাদেরও টাইম ওয়েস্ট হবে, আমারও টাইম ওয়েস্ট হবে, কোনো আলোচনায় ফল আসবে না। যে অসৌজন্য আচরণ করলে আমরা ধরেন যে আজকে আমি আমি করছি না, ওনার সাথে একটা অসৌজন্য আচরণ করলেন বা উনি আমার সঙ্গে করলেন, হইতেই পারে, এটা ইচ্ছা অনিচ্ছা যেগুলো হইতে পারে, দেন আমরা কীভাবে রিয়াক্ট করবো। ওকে, এবার আসেন, উনি যেটা বললেন আমি সে আলাপ একটু করা উচিত বলে মনে করি। উনি বললেন যে সাধারণ মানুষজন হবিগঞ্জে যারা জি.কে. গৌস সাহেবের ভক্ত, সমর্থক কিংবা তাকে ভোট দিয়েছেন, তারা এই হামলাটা করেছেন বা তারা তাদের সঙ্গে করেছেন। ওকে, স্পষ্ট আর প্রতিবাদ। আচ্ছা, এর প্রতিবাদ মানে হামলা তো হয়েছে না, আমাদেরকে অনেক হামলা হয়েছে কিনা আপনি বলেন, ইয়েস অর নো? হামলা তো হয়েছে, আমরা তো বলেছি যে হ্যাঁ হামলা হয়েছে। এবার উনি বলেছেন যে হামলা কে করেছেন? সাধারণ মানুষজন। ওই বলছেন যে মহিলারা এসেছেন ঝাড়ু নিয়ে। ওকে, আমরা দেখলাম যে হবিগঞ্জ জেলা ছাত্রদল লেখা টি শার্ট গায়ে, আমি আপনাকে ভিডিও দেখাতে পারবো, আমি না মানে ভিডিও না দেখে বলছি না, জেলা ছাত্রদল লেখা গায়ে হামলা করছে, তাহলে সেটা সাধারণ মানুষ। আবার গতকালকে সাদিস আলমের গাড়ির উপর হামলার পরে স্লোগান দিচ্ছে কি যে জিয়ার সৈনিক এখন লড়াই করো, মানে বাংলাদেশের সাধারণ মানুষকে সবাই জিয়ার সৈনিক বা ছাত্রদলের বা বিএনপির কর্মী হয়ে গেছেন গেল। আবার গতকালকে আরেকটা ভিডিও আপনি দেখবেন যে হামলা করছে আর আরেকজন বলছেন যে ছাত্রদল কোথায় চাঁদাবাজি করেছে, কোথায় বক্তব্য দিচ্ছেন, দিতেই পারেন। মানে যে ব্যক্তি ছাত্রদল চাঁদাবাজি করেছে কিনা বা ছাত্রদল সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে কিনা এই বক্তব্যকে ডিফেন্ড করেন, তো তিনি সাধারণ মানুষ। এবার আসেন, আমি একদম নাম ধরে দেব, উনি বলেছেন যে আইডেন্টিফাইড না। আসিফুল ইসলাম ইমন, 1 নং সহ সাংগঠনিক সম্পাদক হবিগঞ্জ জেলা ছাত্রদল। মুজাক্কির হোসেন ইমন, যুগ্ম আহ্বায়ক বৃন্দাবন, হবিগঞ্জ একটা বিখ্যাত কলেজ, সরকারি ছাত্রদল। নাজমুল হাসান উনি দ্য মেইন কালপ্রিট, যে আলিফের চোখের ভিতরে রড দিয়ে বাড়িটা মেরেছে, সদস্য সচিব হবিগঞ্জ সদর থানা ছাত্রদল। আল সাইমুম, সহ প্রচার সম্পাদক জিয়া সাইবার ফোর্স কেন্দ্রীয় কমিটি। সর্বশেষ যার নাম বললাম আল সাইমুম, তার ফেসবুকের আপনি কেটে দেখবেন, আমি দেখেছি, দেখে বলতেছি, তিনি হামলার পরে, যে সন্ধ্যায় হামলা হয়েছে, হামলার পরে তিনি ফেসবুক উল্লাস করেছেন যে ভালো কাজ করেছি, মানে তিনি প্রাউড ফিল করছেন। ওকে, এবার বাসিত ভাই বললেন যে আইডেন্টিফাইড না, আমি আইডেন্টিফাই করে দিলাম। ওকে, এবার আসেন দ্বিতীয় কথা, বললেন যে জি.কে. গৌস সাহেবকে ওই অঞ্চলের মাটি ভালোবাসে, তিনি মেবি আমি যদি ভুল না করি জেলে থাকা অবস্থায় এখানকার মেয়র নির্বাচিত হয়েছেন, এই ইতিহাসে আমরা জানি, একাধিকবার হয়েছেন বলে আমরা জানি। এনিওয়ে, উনি সেটা হইতেই পারেন। আবার এইবার উনি লাখ ভোটের ব্যবধানে ওইখানে জামাতের মেবি প্রার্থী ছিলেন, তাকেও হারাইতে পারেন। এই যে এত যা কিছু বলা হচ্ছে, আবার বলা হচ্ছে যে নাসিরউদ্দিন পাটোয়ারি বা সাদিস আলম বা নাহিদ ইসলাম অসংলগ্ন বক্তব্য দিয়েছেন, এই কোনো কিছু দিয়ে আপনি একটা হামলাকে আইডেন্টিফাই মানে জাস্টিফাই করতে পারবেন না। এবার আসেন, আমি শেষ করি না, উনি বলবেন, ওনাকে সময় নিশ্চয় দিবেন। দ্বিতীয় কথা হচ্ছে, বাসিত ভাই ওনাদের ধরেন যে হামলা করেছেন ওইখানকার ছাত্ররা, তো আমি একদম নাম ধরে ধরে বললাম, এবার উনি এটাকে জাস্টিফাই করছেন। এখন এই জাস্টিফিকেশনের বদলে ওনাদের উচিত ছিল সাংগঠনিক ব্যবস্থা নেয়, এই সকল যারাই সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে ওনারা তো সেটা নেন নাই। আবার দেখেন মজার ব্যাপারটা কি, তারেক রহমান সাহেবের অ্যাটিটিউড নিয়ে ওনারা বলছেন যে অ্যাটিটিউড ভালো, আমরা দেখতেছি থ্রু সোশ্যাল মিডিয়া, থ্রু আপনাদের মাল্টিমিডিয়ার মধ্যে আমরা দেখতেছি।
আমরা দেখলাম যে যেই সন্ধ্যায় সেটার চোখটা নষ্ট করা হলো তার পরের দিন তাকে ঢাকায় এনে চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে ভর্তি করা হলো। ঠিক যেই মুহূর্তে তার অপারেশন চলতেছে সেটা ওটিতে, ওই মুহূর্তে আমরা ফেসবুকে দেখলাম তারেক রহমান আর একজন শিশু যে কোনো একটা কিছু একটা অ্যাচিভ করেছে, আমি স্পষ্টত আমার মনে নেই, তার সঙ্গে তাকে তার নিজের অফিসে তারেক রহমান সাহেবের সচিবালয়ের যে অফিস, মাইলস্টোনের ঘটনা। হ্যাঁ অফিসে ডেকে তার সঙ্গে কুশল বিনিময় করছেন একদম হাস্যোজ্জ্বল চোখে। জি। তার মানে ওই শিশুটা শিশু, আর এই শিশু না। শিশুটা ওকে। না আমি শেষ করি ভাই প্লিজ, আমি 1 মিনিট শেষ করব। বাসুদকে সময় দিতে হবে। না মনে টাইম দেবেন, আমি 1 মিনিট শেষ করব। তার মানে কি তারেক রহমান সাহেব এই যে সিলেক্টিভ উনি বলছেন আমরা উদার নৈতিক রাজনীতিকে হাঁটতেছেন, তার মানে তারেক রহমানের যে উদার নীতি, এই যে মানবতাবোধ, এটা তাহলে সিলেক্টিভ, যে সে কার সঙ্গে দেখাবেন। মানে একদিকে তিনি ওই তাহসিনের সঙ্গে বসে হাস্যজ্জ্বল চোখে কথা বলবেন, আর একদিকে তার দলের লোকেরা গিয়ে চোখ ফাটায় ফেলবেন, এটা একটা সিলেক্টিভ জিনিস। দ্বিতীয়ত ওনারা বারবার বলছেন, আমরা বিশেষ করে ভাই গত 5 মাস ধরে শুনতেছি যে অসংলগ্ন কথাবার্তা। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে প্রধানমন্ত্রী মেয়ে জনাবা জাইমা রহমানকে নিয়ে তখনকার তথ্য প্রতিমন্ত্রী ছিলেন মুরাদ, টাকলা মুরাদ বলে সবাই হিন্দুরা বলেন, ঠিক আছে। তিনি খুবই বাজে কথা বলেছিলেন। আমার স্পষ্ট মনে আছে যেই সন্ধ্যায় তিনি টকশোতে বাজে কথা বলেন, ছাত্রদলের কারো হেডম ছিল না একটা মিছিল বের করা। আমরা তখন ছাত্রলীগের পরিষদ করতাম, এই আসিফ মাহমুদ যিনি এখনকার মানে উপদেষ্টা না, সাবেক উপদেষ্টা, আক্তার হোসেন এখনকার এমপি, আমরা ঢাকা ইউনিভার্সিটিতে মিছিল বের করেছিলাম, সব হিস্ট্রি ঘাটলে পাবেন, মুরাদের কুশপুত্রকে দাহ করেছিলাম। ছাত্রদলের সাথে হেডম ছিল না। এই জায়গাটা আমি একটু আসতে চাই, এখানে আরেকটা অভিযোগ করা হয়েছে, নাসিরউদ্দিন পাটোয়ারি নিজে বলেছেন তারেক রহমানের প্রত্যক্ষ মদদে এনসিপির উপর হামলা হয়েছে, অন রেকর্ড। আমি তো আপনাকে সেই কথাটাই বলেছি যে যেই রাজনীতি আমরা চাচ্ছি সেই রাজনীতি থেকে বের হয়ে গিয়ে গুজব চর্চা এবং অশালীন আচরণ এবং জবাবদিহিতা ছাড়া যে কোনো বাক্য বিনিময় করাই তাদের রাজনৈতিক চর্চা হয়ে গেছে, এবং আপনি তো সেটা আমি প্রুফও দিয়েছি। আমার কাছে একটা জিনিস মনে হচ্ছে, মাইলস্টোন ট্র্যাজেডি আমাদের বাংলাদেশে কিন্তু একটা অনেক বড় ট্র্যাজেডিটা নিঃসন্দেহে। আমরা দেখেছি আর্তনাদ, আমরা চিৎকার দেখেছি, আমরা ছোট ছোট মাসুম বাচ্চা আগুনে পড়ে যাওয়া শরীর দেখেছি। তাহসিনের বোন হারিয়েছে, সেই পরিবার বাকরুদ্ধ হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী ঘটনার 1 বছর সামনে পেয়েছে, তখন তো উনি প্রধানমন্ত্রী ছিলেন না, উনি সেই জায়গায় তাহসিনকে তাহসিন ইজ এ আইকনিক পার্সন মাইলস্টোন। এই তাহসিনকে দিয়ে আরো অনেক এক্সাম্পল দিতে পারি আমরা। জাস্ট তাহসিনকে ডেকে সৌজন্যতা দেখিয়েছেন, এটা তো ভালোবাসে একজন প্রাইম মিনিস্টার, তো এটা অনেক উদারতা। আপনি যে আলিফের কথা বলছেন, আপনি যে মানুষগুলোকে আইডেন্টিফাই করেছেন, আসিফুল ইসলাম ইমন, এবং যে লাস্ট সর্বশেষ বলে জিয়া সাইবার ফোর্সের কি যেন নাম, সুলতানা আল সাইমুম হামলা করেছে চোখে। ভাই আপনি তো আপনার দলের কারণে তাদেরকে এখন বলে দিচ্ছেন তারা নিশ্চিত দোষী, কিন্তু আমাদের কথা আপনাকে শুনতে হবে। এলাকাবাসীর সাথে ঝামেলা হয়েছে, ছাত্রদল সেটা মীমাংসা করতে গিয়েছে। আপনি দেখেছেন মুন্সিগঞ্জ জেলায় এনসিপি আপনার যখন প্রতিবাদ করছিল, যাই আমাদের ছাত্রদল নেতাকর্মীকে পানি খেয়েছে। আমরা তো সেই বাংলাদেশ চাচ্ছি, সাম্য মানবিক বাংলাদেশ চাচ্ছি আমরা। এরকম ওই জায়গাটার মধ্যে কি হয়েছে সেটা দেখতে হবে। একটা সংঘর্ষে আলিফ বা যেই হোক, বাংলাদেশ যেই কোনো নাগরিক আহত হবে, সেই নাগরিককে অবশ্যই আমরা সবাই এটা জবাবদিহিতা। তদন্ত কমিটি করেছেন? অফকোর্স আমাদের ছাত্র দলের ইন্টারনাল এভরিথিং চলছে, যে কোন কোন, যদি ওখানে ছাত্র দলেরা উগ্র বাক্য ব্যবহার করে থাকে, ছাত্র যিনি একদম স্লোগান দিয়েছে জিআর সঙ্গে, আবার উনি বলেছে যে আরো 2-3টা কথা উনি আলোচনা করেছে। আমার কথা হচ্ছে যে আমরা আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কোনো রাজনৈতিক কর্মী তারা কোনোভাবেই কোনো সহিংসতা যেন না জড়ায়, আমরা সর্বোচ্চ ব্যবস্থা কিন্তু গ্রহণ করি। ইতিমধ্যে আমরা সেটার প্রস্ফুটিত যেই রেজাল্ট আমরা কিন্তু যত জাতির সামনে দেখিয়েছি। শাহবাগ থানায় হামলায় আপনাদের তদন্তের ফলাফল কি বলেন? 3 মাস আগে হামলা হয়েছে। আপনি শাহবাগ থানার হামলায় তো আপনি সবই জানেন, আপনি তো সেখানে আপনার সাংবাদিক ছিল, সাংবাদিক সে যে একটা ইসলামিক ছাত্র শিবিরের একজন কর্মী, সেখানে সাংবাদিক সে যে কাজ শিবিরকে আপনারা মারা জায়েজ মনে করেন? নো, কেন আমরা কাউকে মারার জন্য জায়েজ মনে করি? এখন যদি কেউ অ্যাক্টিং করে, অ্যাক্টিং এ তো এখন 5 আগস্ট পরে আপনাদের রাজনীতির সবচেয়ে অবলম্বন হয়ে দাঁড়িয়েছে। আপনারা নাসিরউদ্দিন পাটোয়ারিকে দিয়ে সারা বাংলাদেশে অসচেতনমূলক শাহবাগ থানা হামলার ব্যাপারে কি সাংগঠনিক ব্যবস্থা আছে আমাকে বলেন, স্পেসিফিক বলেন। শাহবাগ থানা হামলার ব্যাপারে কি তদন্ত হয়েছে? কি হয়েছে? কে জড়িত ছিল? যারা ওখানে সাধারণ মানুষ জড়িত ছিল, সাধারণ মানুষের শাস্তি আমরা দেব, সাধারণ মানুষ কর্মী শাস্তি দেব। আপনাদের শহীদুল আলম জুনায়েদ আবরার ব্যাপারে কি ব্যবস্থা নিয়েছেন? একটা নাম বললাম, বাকি সব বাদ। জুনায়েদ আবরার না, জুনায়েদ আবরারের দৃশ্যমান দোষ থাকলে অবশ্যই পদক্ষেপ গ্রহণ করা হতো। আপনি ভিডিও দেখবেন, সেটাকে আপনাকে আমরা বলবো কি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে আমাদের মানে পাবলিকলি মারবেন আর না। আপনাকে আপনি যে কথায় কথায় বলতেছেন আলিফের চোখ ছাত্রদল নিয়ে গেছে, তারপরে যে শাহবাগে হামলা হয়েছে ছাত্রদল করেছে, আপনি কথায় কথায় এরকম দোষ চাপিয়ে দিলে হবে না। আপনি এরকম মিথ্যা কথা, একজন
আপনাদের তো রাজনৈতিক চর্চাটা হয়ে গেছে যে আল্লাহ, কাদের আপনাদের সাথে রাজনৈতিক বসছি? চর্চাটা হয়ে গেছে যে মিথ্যার উপর প্রতিষ্ঠিত হওয়া, নিজেদেরকে অভিনয়ের ভিত্তিতে আপনারা ওই সাভারে নিজেরা বোম ফুটিয়ে আপনারা সরকারকে বিতর্কিত করার চেষ্টা করা। এখন আপনাদেরও তো জোটের নেতাই বলেছে, ফেসবুক স্ট্যাটাস আবার ডিলেটও করেছে, তার মানে সে তো কিছু জানে, তার মানে কিছু অভ্যন্তরীণ ঘটনা ঘটছে, অভ্যন্তরীণ দ্বন্দ্ব, ক্রেডিটের যে তাদের নিজেদেরকে একজন আরেকজনকে ইস্টাবলিশ করার যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্ব তো প্রস্ফুটিত হয়েছে জাহিদুল ইসলামের স্ট্যাটাসে। এবং সে তো নর্মাল কেউ না, ছাত্র শিবিরের কনিষ্ঠ না, সে ভালো মেধাবী ছাত্রনেতা হিসেবে তো শিবিরের সভাপতি হয়েছে, এবং সে তো এই কথাটা লিখে দিয়েছে। তাহলে আপনারা অভিনয় করে যাবেন। আপনাদের নাসিরউদ্দিন পাটোয়ারির বক্তব্য, দাড়ি নিয়ে ইসলামকে অবমাননা করে বর্তমান আপনার সেনাপ্রধান দাঁড়িয়ে রেখেছেন, সেই বলেছে বৃদ্ধ হয়ে গেলে, আর আমি উচ্চারণ করতে চাচ্ছি না, এই ন্যাক্কারজনক শব্দ ব্যবহার করেছে। কি অপদার্থ একটা মানুষ এরকম কথা বলতে পারে রাজনৈতিক প্ল্যাটফর্মে এসে? রাজনীতি করার সুযোগ আপনারা কেন দিচ্ছেন? আপনার পদক্ষেপ নিয়েছেন, সে যে বারবার এরকম করে মানুষকে মেন্টালি টর্চার করার জন্য, এক ধর্মকে নিয়ে কথা বলার জন্য আপনাকে একবারও ধর্মের পক্ষে এসেছেন? একটা রাষ্ট্রীয় সংস্থা যে একটা সেনাপ্রধানকে নিয়ে উক্তি করেছে, আপনারা একবারও তাকে কি বাধা দিয়েছেন? আপনারা চাচ্ছেন তাকে দিয়ে বক্তব্য দেওয়া হবেন, এরপর আপনারা সারা বাংলাদেশে বিশৃঙ্খলা করবেন, কারণ আপনাদের ছায়া হিসেবে পতিত স্বৈরাচার আছে, কারণ আপনারা চট্টগ্রামে ওই ছাত্রলীগকে মিছিল করার সুযোগ করে দিয়েছেন আপনাদের এনসিপি নেতা। সুতরাং এই কার্যক্রমগুলো আপনার বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য করছেন। আপনাদেরকে এগুলো থেকে বেরিয়ে আসতে হবে, অ্যাক্টিং থেকে বেরিয়ে আসতে হবে। আমরা কোনো হামলারই পক্ষপাতী না, একদম। আমরা দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে, আমরা যদি প্রমাণিত হয়, যদি প্রমাণিত অবশ্যই শাস্তি দেওয়া হবে, শাস্তির আওতায় আনা হবে। আমরা কোনো সহিংসতার পক্ষে না ভাই, আমরা সহিংসতার বিরুদ্ধে। ভাই এগুলো সব মিম বানাবে, এগুলো বলেন না, মানুষ মিম বানাবে, কমেডি পরিষ্কার একটা বিরতি নিয়ে আসি, তারপর আমরা আর বলেন না ভাই, কি মারবে না মারবে, আপনাদের উপর অনেক মারছে ভাই। আপনারা শুরু থেকে বাংলাদেশের সাথে প্রতারণা করে যাচ্ছেন 5 আগস্টের পর থেকে ভাই। ওকে, থ্যাংক ইউ। শুধু প্রতারণার উপরে আছেন ভাই। ওকে, আরেকটা বিরতি নিয়ে আসি, আর তারপর বড় আগে দিয়ে কার্যক্রম দর্শক চালাচ্ছি। আপনাদের সঙ্গে থাকবেন। প্রযুক্তি বাংলাদেশ অনুষ্ঠানে আছেন আপনারা। আমন্ত্রণ আরোগ্য প্রযুক্তি বাংলাদেশ অনুষ্ঠানে স্টুডিওতে আছেন কাজী জিয়াউদ্দিন বাসিত এবং জাহিদ হাসান, দুজনকে আবারও স্বাগত। জিয়াউদ্দিন বাসিতকে দিয়ে এই পর্বটা শুরু করতে চাই। নতুন বন্দোবস্তে বাংলাদেশ কি হওয়া উচিত? গতকালকেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন একই রকম আছে, সব আগের মতো, চাঁদাবাজি টেন্ডারবাজি থেকে শুরু করে একই রকম। তিনি দুঃখ প্রকাশ করেছেন 55 বছরে বাংলাদেশ কোনো উন্নতি, মানুষের জীবনমানের কোনো উন্নতি নাই। নতুন বাংলাদেশ 24-এর গণ অভ্যুত্থানের পরে একটা নতুন বাংলাদেশ আমরা চেয়েছিলাম, 2 বছর চলে গেছে। দেখুন, আমাদের মহাসচিব স্যার বক্তব্য দিয়েছে, তার আগে আমি একটু ব্যাকে চলে যাই। 5 আগস্ট পরবর্তী সময়গুলোতে বাংলাদেশের সবচেয়ে বেশি করাপশন হয়েছে, স্টিয়ারিংয়ে কিন্তু ওনারাই ছিল। সমন্বয়ক থেকে উপদেষ্টা হয়েছে, তার পরবর্তী সর্ব জায়গায় এনসিপি নামেই সব কিছু। এবং আমরা একটু প্রমাণও দেখেছি যে সার্জিস আলমের শ্বশুর থেকে এসে বিচারপতি হয়ে গেছে, এরকম অনেক অ্যানোমালিজ আমরা দেখেছি বিগত সময়ে, এবং অনেকের পিএ 400, 200, 300 কোটি টাকা নিয়ে গেছে। এই যে একটা করাপশনের মানে ফ্যাসিস্টকে আমরা পতন করেছি কিসের জন্য? আমরা পতন করেছি দীর্ঘদিন ফ্যাসিলিটি। এগুলো যে দেখেছেন, প্রমাণ থাকলে তো এখন মামলা হওয়া উচিত, কই মামলা হচ্ছে না তো, 6 মাস হয়ে গেল। বাংলাদেশ জাতীয়তাবাদী দল মাত্র রাষ্ট্র পরিচালনার দায়িত্ব এসেছে, একটা বিধ্বস্ত একটা অব্যবস্থাপনা থেকে বেরিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করছে। জনতুষ্টি জন আকাঙ্ক্ষা 2টা সাবজেক্ট আছে এখানে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাওয়ার পর জনতুষ্টির যে কাজগুলো সেগুলো করে যাচ্ছে। আপনি মনে করেন ফ্যামিলি কার্ড, ফার্মার্স কার্ড, যা করার ইশতেহারে ছিল, খাল খনন কর্মসূচি। আজকে আমি একটা রিপোর্টে দেখেছি, খাল খনন কর্মসূচিতে দেওয়ার পরে গ্রামীণ অর্থনীতি সমৃদ্ধ হচ্ছে, এবং এটার প্রমাণ হিসেবে চাঁদপুরের যে বিশ্ব খালটা আছে সেটা খনন করার পরে ওই এলাকার গ্রামীণ অর্থনীতিটা এতবার মজবুত হচ্ছে। এটা কি আপনাকে বলতে হবে না যে বর্তমান সরকারের নেওয়া পদক্ষেপের মধ্যে অন্যতম একটা পদক্ষেপ? এবং এটাই তো নতুন বাংলাদেশ। আমরা তো এই বাংলাদেশই চাচ্ছি, যেই বাংলাদেশে মাননীয় প্রধানমন্ত্রী থেকে স্টার্ট হয়েছে পরিবর্তন। আমরা এটা উচিত ছিল 5 আগস্টের পরবর্তী সময়ে পর, মানে 5 আগস্টের পরে যে ইন্টারিম গভর্নমেন্ট ছিল সেখান থেকে এই পরিবর্তনটা হওয়া উচিত ছিল। ওই 1.5 বছরের আগের মতো থাকার কারণে আপনি যদি আগের বিষয়গুলো যদি একই রকম অব্যবস্থাপনার মধ্যে থাকে, সেই প্র্যাকটিসটা যদি আবার রিপ্র্যাকটিস হয়ে যায়, কিন্তু আপনি এখন এসে 12ই ফেব্রুয়ারি পরে কতটা করবেন? বর্তমান সরকার কিন্তু ধরে ধরে কাজ করছে এবং দেখিয়ে দিচ্ছে। বর্তমান প্রধানমন্ত্রী তো অনেক উদ্যোগ গ্রহণ করেছে, যে উদ্যোগগুলো এই যে ক্রিয়েটিভ অর্থনীতি, এই যে আমরা ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের পার্ট, আমাদের যেই স্কেল করে গড়ে তোলার জন্য যে অপরচুনিটিগুলো গভর্নমেন্ট থেকে দেওয়া উচিত, এবং আগামীর বাংলাদেশ নতুন বন্দোবস্তের যেই কথাগুলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল সেই নতুন বন্দোবস্তের জন্য কাজ করছে। আমাদের মহাসচিব স্যার তো কথাগুলো বলেছে, এটা তো ওই যে 17 বছরের যেই অব্যবস্থাপনা এবং 17 বছরের যে দুর্নীতি, যেই বিষয়গুলো লাগামহীন ছিল, ওই লাগামহীনতাকে আপনার টেনে ধরতে একটু সময় তো দিতেই হবে, একটু সময় লাগবে। কেন কোনো পরিবর্তন কি হয়নি? আপনার চোখে কি পড়েনি? আমি যে কথাগুলো বলেছিলাম এগুলো এই পরিবর্তনের অংশ নয়। সুতরাং আমাদেরকে মনে করতে হবে আমরা অবশ্যই এই বাংলাদেশ বিনির্মাণে সবাই ভূমিকা পালন করতে হবে। যেরকম সরকার দল, এই দেখেন আমি যখন কথা বলছিলাম উনি বলেছে ভাই একটা কথা বলবেন না, আপনাকে
আরে ভাই পাবলিকের যে পারসেপশন, আমি তো আপনাকে একটা দুইটা শব্দটা বলি, বিখ্যাত আর জনপ্রিয়তা এক জিনিস না। ওনারা বিখ্যাত হয়েছে, কি কি হয়েছে, ইন্টারিম গভর্নমেন্টের সময় সকল ক্ষেত্রে ওনারা ছিল, থাকার কারণে ওনারা বিখ্যাত, কিন্তু জনপ্রিয়তা কি অর্জন করতে পেরেছে? কতটা সিটে তারা নির্বাচিত হয়েছে? সেখানে বাংলাদেশ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 209 আসনে জয়লাভ করেছিল, কিন্তু বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান নেতৃত্বে 214 আসনে কিন্তু বিএনপি জয়লাভ করেছে। এটা কিন্তু সর্বোচ্চ, আপনাকে এই হিস্ট্রিটা দেখতে হবে। আগামীর বাংলাদেশ বিনির্মাণে মাননীয় প্রধানমন্ত্রীর যে পদক্ষেপগুলো সেটাকে আপনি গ্রহণ করুন। কই এই আলোচনা তো হচ্ছে না। প্রশংসা কি একবারও করেছে? একবারও প্রশংসা করেনি, বরং যখন দেখছে রাষ্ট্র সুন্দর চলছে, রাষ্ট্রপ্রধান দেশ পরিচালনায় টেনে নিয়ে যাচ্ছে, এবং যেই লাগামহীনতার একটা বাংলাদেশ ছিল যেখানে প্রতিটি অফিসাররা থেকে শুরু করে সর্বনিম্ন লেভেল পর্যন্ত এভরিবডি ওয়াজ এ কারাপ্টেড, সেই জায়গাটার মধ্যে এই বর্তমান সরকার ধরে ধরে টেনে নিয়ে যাচ্ছে। এই টেনে নেওয়াকে আপনারা সারথি হন না, বাংলাদেশে গড়ে দেন, তারপরে সমালোচনা করেন। ভালো কাজের তো কই প্রশংসা দেখছি না, শুধু মিথ্যা গুজব ছড়িয়ে অসচেতনতামূলক আচরণকে দেশটা অস্থিতিশীল করা ছাড়া আপনাদের রাজনৈতিক টার্মকে আর কোনোভাবেই আমরা ব্যবহার করছি না। উনি একবার, আমি দুইবার উনি আলোচনা করেছে, দুইবার আলোচনা একই টপিকস নিয়ে উনি কিন্তু জানতে চেয়েছে। আপনাকে যদি সেখানে সংঘর্ষ লাগে, আপনাকে বুঝতে হবে এই ক্ল্যাশটা হোয়ার ফ্রম ডিরাইভড, এটা আপনাকে জানতে হবে। কেন হয়েছে ক্লাসটা, কেন এসেছে, এলাকাবাসী কেন ক্ষুব্ধ হয়েছে, কেন আপনারা এই বক্তব্য দিয়েছেন? আপনারা কই, আমাদের তো ছাত্রদলকে কোনো নেতাকর্মী আপনাদের কটাক্ষ করে কথা বলছে না। আপনারা কেন উস্কানি দিচ্ছেন, কেন আপনারা অসৎ আচরণ করে দেশটাকে অস্থিতিশীল করছেন? আরে ভাই এটার পেছনে কিন্তু ফ্যাসিস্টটা চলে আসবে। ফ্যাসিস্টটা চলে আসলে ভাই আপনাদের তো কিছু হবে না, কারণ আমরা ছাত্রদল, আমরা তো আইডেন্টিফাইড ভাই, দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করেছি। আপনারা তো নতুন রাজনৈতিক দল করেছেন, আমরা তো অনেক দিনের রাজনৈতিক দল এবং 17 বছর আন্দোলন সংগ্রাম করেছি। আমাদের সকল ফুটেজ সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সকল টেলিভিশনে বাসছে, ধরলে তো আমাদেরকে আগে ধরবে, এই কারণে আপনাদের চিন্তা নাই। আপনাদের ওনাদেরটাও ভাসছে, অসুবিধা নাই, কয়েকজনের আমাদের কিন্তু সংখ্যা বেশি ভাইয়া। আজকে যদি 5 আগস্ট না থাকতো, আমি কবরে থাকতাম অথবা কারা অন্তরীণ থাকতাম, আমাদের যেই পরিমাণ মামলা ছিল। কিন্তু 5 আগস্ট যদি না করতো তাহলে ওনাদের কয়জন এরকম 22 সালে জেলে গেছি ভাই, আমার ছাত্র আপনি 22 সালে গিয়েছেন, আর আমার তো আমি তো টানা 11 মাসে জেলে ছিলাম, আমি তো 6 মাসে টানা জেলে ছিলাম, 3.5 মাস টানা জেলে ছিলাম, 15 সালে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু পথে। এরকম আমি না, আমাদের ছাত্রদলের সকল নেতাকর্মীর দৃষ্টান্ত আছে। এই ত্যাগ নিয়ে কথা বলবেন না, আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একটা কথা বলেছেন, যিনি ইতিহাস নিয়ে পড়ে থাকেন তার এক চোখ অন্ধ, আর যিনি ইতিহাস বলে যান তার 2 চোখ অন্ধ। সুতরাং আপনাকে মাথায় রাখতে হবে, আমাদের যে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের যে চেতনা, এটাকে আমরা ধারণ করে আমরা এগিয়ে যেতে চাই, দেশকে এগিয়ে নিতে পারবো। ঠিক আছে, যাকে ধন্যবাদ মাননীয় হোস্ট। উনি আজকে পুরো অনুষ্ঠান জুড়ে যেটা বললেন, এরপরে আমি আপনাকে কয়েকটা লাইন পরে শুনাইতে চাই। একটা মামলার এজাহার, যে মামলাটি হবিগঞ্জের ছাত্রদলের কোনো একজন সাদিস আলম নাসিরুদ্দিন পাটোয়ারি সহ ওই অঞ্চলে আমাদের যারা আছেন তাদের বিরুদ্ধে দায়ের করেছেন। মামলার এজাহারটি একটু পড়ে শুনে, আমার টাইম শেষ হলে বলবো না, আমি বেশি কথা বলবো না। লিখছেন মামলার এজাহার, কিন্তু বুঝেন এটা ফেসবুক পোস্ট না, কোনো বক্তৃতাও না। আসামি নাসিরুদ্দিন পাটোয়ারি একজন জাতীয় বেয়াদব, সে মদখোর, গাঁজাখোর, নারী লোভী, পাগল, উন্মাদ প্রকৃতির লোক হয়। আসামি সাদিস আলম বাকপটু, মিথ্যাবাদী, চালাক, পোল্ট্রিবাজ, চেতনা বিক্রিকারী, দুর্নীতি করে কোটি কোটি টাকা মালিক বনে যাওয়া ব্যক্তি। এটা একটা মামলার এজাহারের ভাষা। এটার জন্যই বেগম জিয়া বলেছিলেন যে টোকাইদের দিয়ে ছাত্রদল চালায় না। গতকালকে ছাত্রদলের সেক্রেটারি নাসির ভাই কোনো একটা টকশোতে বলেছেন যে ওনার একটা প্রেস রিলিজ লিখেছিলেন 16-17 লাইনের, ওইটা সালাউদ্দিন আহমেদ ভাই 32টা বা 31টা ভুল ধরেছেন। আমি গতকালকে ওইটা দেখে আমার কেমন যেন লেগেছে। আজকে মনে হলো ছাত্রদলের লেভেল আসলে এইটাই, যে 16-17 লাইনে 32টা ভুল ধরা যায়। এই যে মামলার এজাহার, এটা আপনি সব কিছু বাদ দিন, এটা মামলার এজাহারের ভাষা হইতে পারে। আমি শেষ করি, এক্স্যাক্টলি মামলার মানে বিএনপির ব্যারিস্টার মওদুদ আহমেদ দলের এখন এমনই এক অবস্থা যে মামলার এজাহারের ভাষা ছাত্রদল লেখা। এনিওয়ে, এবার আসি উনি যেটা বললেন রিডিকুলাস। আলহামদুলিল্লাহ, আমি আজকে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেছি যে মানুষকে মেরে ধরে এরকম পাবলিকলি এসে জাস্টিফাই করা লাগতেছে, এরকম দলটা আমি করি নাই। আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেছি। এবং যদি কোনো দিন এনসিপি করে, ছাত্রশক্তি করে এরকম মানুষকে মেরে ধরে আবার পাবলিকলি এসে সেটাকে মানুষের উপর জুলুমকে জাস্টিফাই করা লাগে, আল্লাহ যাতে আমাকে দিয়ে সেদিন রাজনীতি না করায়, দল না করায়, এরকম নির্লজ্জ এবং এইরকম জালেম যাতে আল্লাহ আমাকে কোনোদিন না বানায়। হইতে পারে সে একটা দলের সব ভালো মানুষ থাকবে না, সেটা আমরা জানি। হইতে পারে যে এখন ধরেন হবিগঞ্জে হামলা, শুরুতে গিয়ে হামলা করেননি,
বা ধরেন ছাত্রদলের যারা সেন্ট্রাল কমিটির বড় বড় নেতারা আছেন তারা কেউই করেন না, আমরা জানি। জিকে গৌস হামলা করেন, জিকে গৌস সাহেব হামলা করেননি। তো এইটা কি যাবে, এটা হয়েছে আমাদের দলের কতিপয় ব্যক্তি করেছেন, আমরা যে লজ্জিত, আমরা ব্যবস্থা গ্রহণ করতেছি। মামলা হয়েছে তো, ভুল মামলা নিয়েছে ছাত্রদল নেতাদের ভাই, বিরুদ্ধে। আমি বলতেছি কি, এটা তো ওনারা করেন নাই, মামলা করছি আমরা। ব্যাপার ওনাদের সাংগঠনিক একটা ব্যবস্থা থাকবে না, বা ধরেন ওনাদের কথা, উনি তো আজকে পুরো টকশো যদি এটা অ্যাড্রেসই করেন না, উনি বারবার বলতেছেন কি সাধারণ মানুষ করেছেন। আমি আপনাদেরকে বলি, যখন ছাত্রদল ক্যাম্পাসে আমি শেষ করে যারা আপনি বলেন শাস্তি দেব না না বলেন আমাদের বলেন হোস্ট কিন্তু সাক্ষী আছে। আরে বলেন কেন তো আপনার ভাই, সময় মিথ্যা বলে যাবেন? শেষ সময় একদম না, না, আগে চর্চা জায়গা কেন করে এরকম শেষ করুন। এরকম আমরা মিথ্যা আমরা চর্চা করলে 19 সালে তো ক্যাম্পাস আসার পরে ছাত্রদল যখন এরকম হামলার শিকার হয় ছাত্রলীগ দ্বারা, তখন ছাত্রলীগও বলতো আরে এটা আমরা মানি নাই, সাধারণ ছাত্ররা ছাত্রদলকে প্রতিহত করেছে। আমরা দেখেছি মানসুর আপার যখন হাত ভেঙে ফেলা হয়েছিল তখন একই বক্তব্য ছাত্রলীগের সাদ্দাম হোসেন দিয়েছিল যে এটা তো আমরা করি নাই, সাধারণ ছাত্ররা ছাত্রদলকে প্রতিহত করেছে। এইটা আসেন, এনসিপি নাকি দুর্নীতি করেছে। বিএনপি ক্ষমতা আসার পরে দুদক এনসিপির দুইজনের ব্যাপারে ওনাদের খুব হম্বিতম্বি ছিল। এক হচ্ছে আসিফ মাহমুদ সাহেবের পিএস মোয়াজ্জেম ভাই, আর ছিল এনসিপির মেবি জয়েন্ট সেক্রেটারি গাজী সালাউদ্দিন তানভীর সাহেব। ইন্টারিম গভর্নমেন্টের এমন না, কিন্তু বিএনপি ক্ষমতা সাহেবের দুদক দুজনের ব্যাপারে রিপোর্ট দিয়েছেন যে তাদের ব্যাপারে যে অভিযোগ সেটা মিথ্যা। উনি সেখানে বসে বসে সেই দুর্নীতির গল্প করতেছেন। মিনিমাম লেখাপড়া তো করতে হবে। দ্বিতীয় কথা বলেছেন মহাসচিব সাহেব, মানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব, স্থানীয় সরকার মন্ত্রী, তিনি যেটা বলেছেন যে এই সরকারে গভর্নমেন্টের বাইরের লোকেরা কিন্তু, মানে বিরোধী দল কিন্তু গভর্নমেন্টের পার্ট না, একমাত্র প্রধানমন্ত্রী ছাড়া সবাই করাপ্টেড, ওনারা চেঞ্জ করতে পারতেছেন না। আর উনি বললেন যে সবাই করাপ্টেড। আসেন, গ্যাসের লাইন ধরতেছে, আপনি দেখবেন ঢাকা শহরে বের হইলে গ্যাসের লাইন ধরতেছে, মানে যারা গাড়ির ড্রাইভার এরা 7-8 ঘন্টার লাইনে দাঁড়ায় থেকে এরপরে একটু গ্যাস নেন, একটু ফুয়েল নেন। তো এই সকল ব্যাপার না মেনে, এই সকল ব্যাপারে না পদক্ষেপ গ্রহণ করে, এই যে বারবার, এবং শেষ করি ওনারা বলতেছেন যে ব্যবস্থা নিবেন। আমার ধন্যবাদ দেওয়া ছাড়া কোনো উপায় নাই, সময় একদম শেষ। দর্শক আপনাদেরকে ধন্যবাদ, আপনাদের আমাদের সঙ্গে ছিলেন, দেখছিলেন প্রযুক্ত বাংলাদেশ।